গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি এর দ্বিতীয় ভাগে এসেছি, পার্ট 2-এ, যেখানে আমরা দেখব ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার সম্পর্কে। তো আগের যে ভিডিওটা ছিল সেখানে আমরা মূল কনসেপ্ট সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানবো ইকুইভ্যালেন্ট ওয়েট বা ইকুইভ্যালেন্ট কনসেপ্টটা কি। এটা রিয়াকশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আগে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভারের ডেফিনেশনটা আগে বুঝি। সেখানে কি বলছে যে কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন, 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত থাকে, অথবা কোনো মৌল থেকে উক্ত পরিমাণগুলি অপসারিত করে, তাকে অর্থাৎ সেই ওজনের সংখ্যাটিকে মৌলের তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট বলা হয়। তো ইকুইভ্যালেন্ট ওয়েট তাহলে আমরা বলতে পারি কি, মৌলের ওজন বাই সংযুক্ত বা প্রতিস্থাপিত হাইড্রোজেনের ওজন ইন্টু 1.008। সেটাকেই যদি আমরা অক্সিজেনের সাপেক্ষে ভাবি তাহলে বলতে পারি মৌলের ওজন বাই সংযুক্ত বা প্রতিস্থাপিত অক্সিজেনের ওজন ইন্টু 8। আর যদি সেটা ক্লোরিনের সাপেক্ষে ভাবি তাহলে মৌলের ওজন বাই সংযুক্ত বা প্রতিস্থাপিত ক্লোরিনের ওজন ইন্টু 35.5। এই রাশিটাকেই আমরা ডেফিনিশন ওয়াইজ আমরা মৌলের তুল্যাঙ্ক ভার বলি। তাহলে কোনো মৌলের যত ভাগ ওজন, এই এত ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে, অথবা 8 ভাগ ওজনের অক্সিজেনের সঙ্গে, অথবা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় বা প্রতিস্থাপিত করতে পারে সেই পরিমাণের ওজনগুলি, তাকেই আমরা তুল্যাঙ্ক ভার বলি। তো তুল্যাঙ্ক ভার দুটি ওজনের অনুপাত, তাই এদের একক নেই, অর্থাৎ এটি একটি এককবিহীন রাশি। তাহলে এটা গেল ডেফিনিশন ওয়াইজ আমরা তুল্যাঙ্ক ভারকে কিভাবে দেখব। এটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তুল্যাঙ্ক ভারের অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনে তুল্যাঙ্ক ভার বলতে আমরা কি বুঝি? তো তুল্যাঙ্ক ভার বলতে আমরা এক কথায় বুঝতে পারি যে কোনো একটা পদার্থের আণবিক ওজন বাই এক্স। এখন এক্স কি হতে পারে? এই এক্সকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্সি ফ্যাক্টর বা এন ফ্যাক্টর। এটাকে আমরা শর্টে ভিএফ বলি, ভ্যালেন্সি ফ্যাক্টর। এক্সকে আমরা ধরে নিই হচ্ছে ভ্যালেন্সি ফ্যাক্টর। তাহলে তুল্যাঙ্ক ভারকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি বার করব? তো তুল্যাঙ্ক ভারকে আমরা বার করব যে পদার্থটি দেওয়া থাকবে তার আণবিক ওজন, তাকে আমরা এক্স দিয়ে অর্থাৎ ভ্যালেন্সি ফ্যাক্টর দিয়ে আমরা সেটাকে ভাগ করে দেব। এই ভ্যালেন্সি ফ্যাক্টরকে অনেকে এন ফ্যাক্টরও বলে। তো আমরা এখানে আলোচনার ক্ষেত্রে ভিএফ অর্থাৎ ভ্যালেন্সি ফ্যাক্টর হিসাবেই উল্লেখ করব। তো এরকমই আমরা দেখি প্রথমে হচ্ছে অ্যাসিডের কি করে তুল্যাঙ্ক ভার বের করতে হয়। তো অ্যাসিডের তুল্যাঙ্ক ভারও একই নিয়মে বের হবে। উপরে থাকবে আণবিক ওজন ডিভাইডেড বাই এক্স, অর্থাৎ এখানে এক্সটা কি, এখানে অ্যাসিডের ক্ষেত্রে এক্স এর মান হচ্ছে অ্যাসিডটির যে ক্ষারকগ্রাহিতা বা বেসিসিটি সেটা, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু অর্থাৎ তার ভ্যালেন্সি ফ্যাক্টর। তো সালফুরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার আমরা বলতে পারি কি, যে সালফুরিক অ্যাসিড H2SO4 এর আণবিক ওজন H2SO4 এর আণবিক ওজন বাই H2SO4 এর ভ্যালেন্সি ফ্যাক্টর। এখন আমরা প্রথমে জানব যে H2SO4 এর আণবিক ওজন কত। আমরা মূল কনসেপ্ট থেকে জানি যে H2SO4 এর মলিকুলার ওয়েট কে যদি আমরা আণবিক ওজনকে আমরা যদি দেখি, আণবিক ওজন, তাহলে সেটা কি, সেটা হচ্ছে হাইড্রোজেন আছে 1 ইন্টু 2, তার পারমাণবিক ভর হচ্ছে 1, ঠিক আছে। সালফার হচ্ছে 32 আর 16 করে আছে 4টা, 4 16 64। এখানে ক্যালকুলেশন করে আমরা দেখব তার আণবিক ওজন হচ্ছে 98 এর হচ্ছে আণবিক ওজন। এবার H2SO4 এর ক্ষেত্রে আমরা ভ্যালেন্সি ফ্যাক্টর কিভাবে চেক করব। এখানে আমরা দেখব যে তার ক্ষারকগ্রাহিতা কত, অর্থাৎ এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কটা আছে। তো মলিকুলার ফর্মুলা থেকে দেখা যাচ্ছে যে এখানে 2টি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে। তাই এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর গিয়ে দাঁড়াবে হচ্ছে 2, ভ্যালেন্সি ফ্যাক্টর 2। তাহলে আমরা বলতে পারি যে তুল্যাঙ্ক ভার শর্টে যদি আমরা ই দিয়ে লিখি
H2SO4 কত গিয়ে দাঁড়ালো, উপরে হচ্ছে 98, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু বা তার ক্ষারকগ্রাহিতা কত, 2, সুতরাং 49। তাহলে 49 হচ্ছে সালফুরিক অ্যাসিডের ক্ষারকগ্রাহিতা। এরকমই আমরা এখন অন্যান্য অ্যাসিড নিয়েও আমরা একটু আলোচনা করব। তো মোস্ট ইম্পর্টেন্টলি আমরা তিনটে অ্যাসিড নিয়ে আলোচনা করি। একটাকে আমরা বলছি H3PO4 ফসফরিক অ্যাসিড, আরেকটাকে আমরা বলছি H3PO2PO3 ফসফরাস অ্যাসিড, আর H3PO2 হাইপোফসফরাস অ্যাসিড। তো এই তিনটে অ্যাসিড নিয়ে যদি আমরা দেখি তো তাহলে আমরা কি বলতে পারি, সেম ফর্মুলা, যে তাদের আণবিক ওজন বাই তাদের ক্ষারকগ্রাহিতা। তা এখন ফসফরিক অ্যাসিডের মধ্যে 3টা হাইড্রোজেন আছে, এখানেও 3টা হাইড্রোজেন আছে, এখানেও 3টা হাইড্রোজেন আছে, কিন্তু তাদের ক্ষারকগ্রাহিতা কিন্তু প্রতি ক্ষেত্রেই 3 হবে তা নয়। H3PO4 এর ক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচারটা দেখি ফসফরিক অ্যাসিডের, এখানে হচ্ছে পি এর সঙ্গে একটা ডবল বন্ড ও থাকবে, আর এখানে একটা OH, এখানে একটা OH, এখানে একটা OH থাকবে। অর্থাৎ এটা হচ্ছে H3PO4 এর মলিকুলার স্ট্রাকচার। সেই মলিকুলার স্ট্রাকচার থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে যে হাইড্রোজেন পরমাণুগুলি আছে, 3টি হাইড্রোজেন পরমাণু অক্সিজেনের মতন তড়িৎ ঋণাত্মক পরমাণুর সঙ্গে যুক্ত আছে। এই 3টা হাইড্রোজেন পরমাণুই কিন্তু এখানে প্রতিস্থাপিত হতে পারে, তাই এখানে ভ্যালেন্সি ফ্যাক্টরটা গিয়ে দাঁড়াবে হচ্ছে 3। কিন্তু H3PO4 থেকে যখন আমরা H3PO3 তে আসবো, সেখানে যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে তার স্ট্রাকচার হচ্ছে এরকম। ফসফরাসের ভ্যালেন্সি 5, সুতরাং আমরা এইভাবে 5 ভ্যালেন্সি শো করছে। তো এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কটা আছে, 2টো, তাহলে এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর গিয়ে দাঁড়াবে হচ্ছে 2। তেমনিভাবে H3PO2 ক্ষেত্রে যদি আমরা দেখি তার মলিকুলার যে স্ট্রাকচার সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব H3PO3 মলিকুলার স্ট্রাকচার হচ্ছে এরকম, যেখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 1, তাই এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর কিন্তু 1। তাহলে আমরা বলতে পারি H3PO4 এর ক্ষেত্রে তাহলে তার ইকুইভ্যালেন্ট ওয়েট যদি আমরা বার করি, এই ক্ষেত্রে যদি আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটটাকে যদি বার করতে যাই তাহলে তার মলিকুলার ওয়েটকে আমার জানতে হবে। তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেনের জন্য 3 যোগ ফসফরাস 31, 3 প্লাস 31 প্লাস 4 এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 3। তাহলে এটাকে যদি আমি অ্যাড করি তাহলে উপরে আসবে 98 ডিভাইডেড বাই 3। তাহলে 98 ডিভাইডেড বাই 3 করলে আমাদের আসবে, এর মান হচ্ছে 32.6। তাহলে এখানে আমাদের এই মানটা আসলো 32.6। এটা হচ্ছে আমার H3PO3 ভ্যালেন্সি ফ্যাক্টর, H3PO4 এর ভ্যালেন্সি ফ্যাক্টর। H3PO3 ভ্যালেন্সি ফ্যাক্টরটা যদি আমরা দেখি, ভ্যালেন্সি ফ্যাক্টর না, ইকুইভ্যালেন্ট ওয়েট, H3PO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 32.6। H3PO3 এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত আসবে যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে 3, আণবিক ওজন বার করছি 31 ফসফরাসের, 3 × 48 বাই এখানে 2, তাহলে এখানে আস্তে আস্তে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 82/2, অর্থাৎ এখানে আসবে 41। তাহলে এখানে আমরা পেলাম H3PO3 অর্থাৎ ফসফরাস অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 41। এখন H3PO2 এর ক্ষেত্রে আমরা যদি ইকুইভ্যালেন্ট ওয়েটকে আমরা ক্যালকুলেশন করি, উপরে মলিকুলার ওয়েট কত আসবে, 3 যোগ ফসফরাসের 31 আর 16 দুগুণ 32, ভ্যালেন্সি ফ্যাক্টর এখানে 1। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 66/1, দ্যাট ইজ 66। তাহলে আমরা দেখলাম যে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দেখলেই যে তার ভ্যালেন্সি ফ্যাক্টর নির্ণয় করা যাবে তা কিন্তু নয়। এখানে 3টি হাইড্রোজেন পরমাণু আছে কিন্তু এখানে ক্ষারকগ্রাহিতা কিন্তু 2, এখানেও 3টি আছে কিন্তু এখানে ক্ষারকগ্রাহিতা কিন্তু 1, অর্থাৎ ভ্যালেন্সি ফ্যাক্টরগুলো কিন্তু চেঞ্জ হবে। এখানেও তাই, এখানেও কিন্তু ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে 3টা দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে 3টাই এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ তার ক্ষারকগ্রাহিতা কিন্তু এখানে 3ই আসবে। এবার
আমরা চলে যাব যে ক্ষারের তুল্যাঙ্ক ভার। অ্যাসিড আমরা দেখলাম যেরকম ভাবে, একই রকম ভাবে ক্ষারের তুল্যাঙ্ক ভার হচ্ছে ক্ষারের আণবিক ওজন বাই ক্ষারের অম্লগ্রাহিতা। ক্ষারের ক্ষেত্রে এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে তার অম্লগ্রাহিতা। তো NaOH এর তুল্যাঙ্ক ভার আনতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে NaOH এর আণবিক ওজন, NaOH এর আণবিক ওজন বাই তার ভ্যালেন্সি ফ্যাক্টর। তো আমাদের এখানে NaOH এর সোডিয়াম হচ্ছে 23 যোগ 16 যোগ 1, নিচে এখানে আমাদের দেখতে হবে কটা OH গ্রুপ আছে, কটা প্রতিস্থাপনযোগ্য OH গ্রুপ আছে। এখানে NaOH এ OH গ্রুপের সংখ্যা 1, সুতরাং ভ্যালেন্সি ফ্যাক্টর এখানে হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমরা অ্যাড করি উপরে আসবে 40/1, দ্যাট ইজ 40। 40 হচ্ছে NaOH এর তুল্যাঙ্ক ভার। একই রকম ভাবে যদি আমরা তুল্যাঙ্ক ভার বের করে আনলাম NaOH এর, একই রকম ভাবে যদি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH হোল টুয়াইস এর ক্ষেত্রে আমরা দেখি এর তুল্যাঙ্ক ভার, তার যদি তুল্যাঙ্ক ভারকে আমরা দেখি E দিয়ে যদি আমরা ডিনোট করি তাহলে সেটা কত আসবে, তার মলিকুলার ওয়েট, তাহলে CaOH এর আণবিক ওজন বাই তার ভ্যালেন্সি ফ্যাক্টর। তাহলে CaOH এর আণবিক ওজন কত, ক্যালসিয়াম কত 40 যোগ এখানে কত আছে 16 আর একে 17, 17কে 2 দিয়ে গুণ করতে হবে বাই এখানে দেখো ভ্যালেন্সি ফ্যাক্টর কত, কয়টা OH মূলক আছে, এখানে OH মূলক আছে 2টো, সুতরাং এর ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 2। তাহলে আমরা উপরে যদি আমরা যোগ করি তাহলে 40 প্লাস 34/2, তার মানে এখানে আসতেছে হচ্ছে 74/2। তাহলে এখানে আমরা মানটা কত পেলাম, ইকুইভ্যালেন্ট ওয়েট কার CaOH হোল টুয়াইস এর ইকুইভ্যালেন্ট ওয়েটকে যদি আমরা ক্যালকুলেশন করি 3 দুগুণ 6, 1 17, 14, 7 দুগুণ 14, 37। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্যাঙ্ক ভার আমরা পেয়ে গেলাম 37। একই রকম ভাবে আমরা দেখব মূলকের কি করে তুল্যাঙ্ক ভার বের করতে হয়। তো তোমরা সবাই জানো মূলক কাকে বলে, তো সেরকমই একই রকম কনসেপ্ট। মূলকের প্রথমে আণবিক ওজন বা তার ওজনটা বার করতে হবে মূলকে, তাকে আধানের সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। এখানে X বা ভ্যালেন্সি ফ্যাক্টর VF হচ্ছে মূলকটির আধানের সংখ্যাটা, আধানের চিহ্নটা কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো সালফেট আয়নের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার যদি আমরা বার করি, সালফারের জন্য আণবিক ওজন হচ্ছে 32 প্লাস 16 গুণন 4, তাহলে আর এখানে আধানের পরিমাণ কত 2 ইউনিট, তাহলে ডিভাইডেড বাই 2, কারণ এক্ষেত্রে VF এর মান হচ্ছে 2, VF হচ্ছে এখানে 2। তাহলে এখানে কত আসলো, তাহলে সালফেট আয়ন আসলো হচ্ছে 96/2, তাহলে হচ্ছে 48 হচ্ছে সালফেট আয়নের তুল্যাঙ্ক ভার। একই রকম ভাবে কার্বনেট আয়নের যদি আমরা তুল্যাঙ্ক ভার দেখি, কার্বনেট আয়নের ক্ষেত্রে কার্বন হচ্ছে 12 আর 16 গুণন 3 হচ্ছে তার আণবিক ওজনকে আমরা সামেশন করলাম, এখানে আধানের পরিমাণও হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে -3 48 আর 12 মানে হচ্ছে তোমার 60/2, তার মানে এখানে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কার্বনেট আয়নের কত আসলো 30। তাহলে 30 হচ্ছে কার্বনেট আয়নের তুল্যাঙ্ক ভার। তো এইভাবে আমরা মূলকের ক্ষেত্রেও কিন্তু তুল্যাঙ্ক ভারকে বের করে আনতে পারি। এবার আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে লবণের তুল্যাঙ্ক ভারকে আমরা কিভাবে বের করব। তো লবণের তুল্যাঙ্ক ভার হচ্ছে লবণের আণবিক ওজন বাই ক্যাটায়নের সংখ্যা ইন্টু আধানের মান, অথবা অ্যানায়নের সংখ্যা ইন্টু আধানের মান, যে কোনো একটা ধরে নিয়ে করলেই হবে। তো আমরা সেরকমই একটা প্রথমে মলিকুলার ওয়েট তো থাকবেই, এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে ক্যাটায়নের সংখ্যা ইন্টু ক্যাটায়নের আধানের মান, অর্থাৎ এখানে মোট ক্যাটায়নের আধান যেটা সেটাই হচ্ছে তার VA, বা মোট অ্যানায়নের যে আধান সেটাই হচ্ছে তার ভ্যালেন্সি ফ্যাক্টর।
তো সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমরা দেখি এটার মান কত হবে। তো সোডিয়াম কত, 23, 23কে আমরা 2 দিয়ে গুণ করব, Na2 আছে, প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস 16 গুণন 3। এটা এবার Na2CO3 এর ক্ষেত্রে আমরা কি পাই, 2Na প্লাস আয়ন পাই। তাহলে এখানে মোট আধান পজিটিভ কত, 2, এখানে হচ্ছে 2 হচ্ছে তার মোট পজিটিভ আধান। ক্যাটায়নের সংখ্যা হচ্ছে 2, এক একটা আধানের মান হচ্ছে 1 করে, তাই এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর আসবে হচ্ছে 2। তাহলে এটাকে যদি আমরা যুক্ত করে দেই, এর মান কত আসছে, এর মান আসছে হচ্ছে 106, 106/2, দ্যাট ইজ এখানে ইকুইভ্যালেন্ট ওয়েটের মান আসবে হচ্ছে 53। তাহলে Na2CO3 অর্থাৎ সোডিয়াম কার্বনেট এর তুল্যাঙ্ক ভার এলো হচ্ছে 53। একই রকম ভাবে যদি আমরা জিঙ্ক সালফেটের মধ্যে আমরা দেখি, তো জিঙ্কের হচ্ছে 65 পারমাণবিক ভর, সালফার হচ্ছে 32 আর 16 গুণন 4। এখানে জিঙ্ক আয়ন কটা, বলছে একটাই জিঙ্ক আয়ন এবং তার আধানের মান কত, +2। তাহলে এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর কত আসবে, 2। এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 2। সুতরাং আমরা এখানে বলতে পারি যে এখানেও ভ্যালেন্সি ফ্যাক্টর কিন্তু 2El। তা এটাকে যদি আমি যোগ করি তাহলে কত আসবে, এটার মান যোগ করলে আসবে হচ্ছে 161/2। এটাকে ক্যালকুলেশন করলে এর মান আসবে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট লবণের ক্ষেত্রে 80.5। তাহলে এই হচ্ছে আমাদের তুল্যাঙ্ক ভার বের করার নিয়ম। তো এইভাবে আমরা লবণেরও তুল্যাঙ্ক ভার কিন্তু নির্ণয় করে ফেললাম। এখন হচ্ছে আমরা দেখব যে মৌলের তুল্যাঙ্ক ভার E, পারমাণবিক ওজন A এর মধ্যে সম্পর্ক কি। তো আমরা প্রথমেই যেটা ধরি, মৌলটির যোজ্যতা = V আমরা ধরে নিচ্ছি যে যোজ্যতা হচ্ছে এখানে V, মৌলটার যোজ্যতা V। তাহলে যোজ্যতা V, মৌলটির তুল্যাঙ্ক ভার E এবং পারমাণবিক ওজন A, এটা আমরা পেয়ে গেলাম। তো কোনো মৌলের, আমরা জানি যে কোনো মৌলের একটি পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় তাকে ওই মৌলের যোজ্যতা বলে। এটা আমরা জানি, যোজ্যতা বলে। যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় সেটাই হচ্ছে তার যোজ্যতা। তো যেহেতু এখানে যোজ্যতা আমরা V ধরে নিছি, সুতরাং আমরা বলতে পারি যে মৌলটির একটি পরমাণু V সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। এটা আমরা বলতে পারি যে এটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে হচ্ছে V সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে একটি পরমাণুর সঙ্গে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে V গুণন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন মৌলটির A ভাগ ওজনের সাথে যুক্ত। ঐকিক নিয়মে আমরা বের করতে পারি। সুতরাং 1.008 ভাগ
ওজনের হাইড্রোজেন মৌলটির কত ভাগ ওজনের সঙ্গে যুক্ত আছে? তাহলে A ইন্টু 1.008 ডিভাইডেড বাই V ইন্টু 1.008। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এটার মান আসলো হচ্ছে A বাপন V। তো আমরা সংজ্ঞায় দেখেছিলাম কি, কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে সেটি তার মৌলের তুল্যাঙ্ক ভার হয়। তো আমরা বলতে পারি যে এই যে মানটা বেরোলো A/V, এইটি মৌলের তুল্যাঙ্ক ভার। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে মৌলটির তুল্যাঙ্ক ভার, যেটাকে আমরা E দ্বারা রিপ্রেজেন্ট করব, E ইজ ইকুয়ালস টু A/V। তাহলে এখান থেকে একটা আমরা ফর্মুলা ডিরাইভ করলাম, কোন মৌলের তুল্যাঙ্ক ভার ইকুয়ালস টু A/V। এটা ইম্পর্টেন্ট, E ইকুয়ালস টু A/V, এটা আমরা বের করলাম। অর্থাৎ মৌলটির তুল্যাঙ্ক ভার, মৌলের তুল্যাঙ্ক ভার ইজ ইকুয়ালস টু মৌলের পারমাণবিক ওজন বাই যোজ্যতা। তাহলে এখান থেকে একটা আমাদের কিন্তু ফর্মুলা ডিরাইভড হয়ে গেল, কোনো মৌলের তুল্যাঙ্ক ভার ইকুয়ালস টু মৌলের পারমাণবিক ওজন বা পারমাণবিক ভর বাই যোজ্যতা। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে E ইকুয়ালস টু A/V। তাহলে এখানে A এবং V এর মান যদি জানা থাকে, কোনো মৌলের তুল্যাঙ্ক ভারকে আমরা বের করে আনতে পারি, অথবা তুল্যাঙ্ক ভার ভ্যালেন্সি দেওয়া আছে, কোনো মৌলের পারমাণবিক ভরকে আমরা বের করে আনতে পারি। এখান থেকে কি সিদ্ধান্তে আসা যায়? বলছে মৌলটির তুল্যাঙ্ক ভার মৌলটির পারমাণবিক ওজন অপেক্ষা বেশি হতে পারে না। অর্থাৎ মৌলটির পারমাণবিক ওজনের থেকে এর মান সবসময় কম হবে, E এর মান সবসময় পারমাণবিক ওজন থেকে কম হবে। তো এটা কেন হবে? এটার মান বেশি হতে গেলে যে V এর মান 1-এর চেয়ে কম হতে লাগবে। V এর মান 1-এর চেয়ে কম কখনোই হয় না, কারণ V এর মান সবসময় পূর্ণ সংখ্যা হয়। সুতরাং আমরা বলতে পারি যে মৌলের তুল্যাঙ্ক ভার মৌলটির পারমাণবিক ওজন অপেক্ষায় বেশি হতে পারে না। আর কি, মৌলটির তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল হয়। যেহেতু তুল্যাঙ্ক ভারের সঙ্গে যোজ্যতা রিলেটেড, সুতরাং যোজ্যতা যেহেতু পরিবর্তনশীল একটা রাশি, সুতরাং আমরা বলতে পারি মৌলের তুল্যাঙ্ক ভারও পরিবর্তনশীল রাশি। আর কি বলছে, মৌলের তুল্যাঙ্ক ভার কখনোই শূন্য হয় না। মৌলের তুল্যাঙ্ক ভারকে শূন্য হতে গেলে এর মান পারমাণবিক ভর শূন্য হতে লাগবে, কিন্তু পারমাণবিক ভর কখনোই শূন্য হয় না, তাহলে পরমাণুর কোনো অস্তিত্বই থাকবে না। সুতরাং আমরা বলতে পারি যে মৌলের তুল্যাঙ্ক ভার কখনোই শূন্য হতে পারে না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মৌলের তুল্যাঙ্ক ভার কিন্তু নির্ভর করে রাসায়নিক বিক্রিয়ার উপর। কি রাসায়নিক বিক্রিয়া আমরা ব্যবহার করছি তার উপর নির্ভর করে মৌলটির তুল্যাঙ্ক ভার। তো ধরে নেওয়া যাক একটা রাসায়নিক বিক্রিয়া আছে, যে NaOH এর সঙ্গে H2SO4 এর একটা প্রশমন বিক্রিয়া দেওয়া আছে। তো NaOH প্লাস H2SO4 Na2SO4 প্লাস 2H2O, এখানেও 2 আছে, এটা একটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন দেওয়া আছে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে সালফুরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বের করতে হবে। তো সালফুরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বের করার নিয়ম কি? তো সালফুরিক অ্যাসিডের আণবিক ওজন, মলিকুলার ওয়েট অফ সালফুরিক অ্যাসিড, মলিকুলার ওয়েট আমরা বার করব সালফুরিক অ্যাসিডের, যেটা আমাদের কাছে একটু আগেই জানলাম আমরা যে মলিকুলার ওয়েট আমাদের কাছে জানা আছে, কিন্তু এখানে আমাদের ভ্যালেন্সি ফ্যাক্টর জানতে হবে। তো এখানে দেখা যাচ্ছে কি, ইকুয়েশনটার দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে সালফুরিক অ্যাসিডের দুটো হাইড্রোজেনই প্রতিস্থাপিত হয়েছে সোডিয়াম দ্বারা, অর্থাৎ এখানে ক্ষারগ্রাহিতা কিন্তু সালফুরিক অ্যাসিডের 2 প্রকাশ পাচ্ছে। তাই আমরা বলতে পারি যে এখানে
ভ্যালেন্সি ফ্যাক্টর গিয়ে দাঁড়াবে হচ্ছে 2। তাই সালফুরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট আমরা সবার জানা যে 98 হচ্ছে তার মলিকুলার ওয়েট, এবার ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 2। তাই এক্ষেত্রে সালফুরিক অ্যাসিডের এই রিয়াকশনটার ক্ষেত্রে সালফুরিক অ্যাসিডের যদি আমরা তুল্যাঙ্ক ভর জানি দেখতে যাই তাহলে আমরা পাবো হচ্ছে 49। তাহলে সালফুরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভর এই ইকুয়েশনটার বেসিসে 49 এলো। কিন্তু এই পরবর্তী ইকুয়েশনটার দিকে আমরা যদি লক্ষ্য করি সেখানে আমরা দেখতে পাচ্ছি NaOH H2SO4 এর সঙ্গে রিয়াকশন করে সোডিয়াম বাইসালফেট তৈরি করছে, NaHSO4 তৈরি হচ্ছে এবং H2O তৈরি হচ্ছে। এটাও একটা ব্যালেন্সড ইকুয়েশন। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে একটা হাইড্রোজেন পরমাণু সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, অর্থাৎ এখানে সালফুরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কিন্তু 2 প্রকাশ পাচ্ছে না। এখানেও মলিকুলার ওয়েট অফ সালফুরিক অ্যাসিড তো আমাদের লাগবেই, যেটা আমরা সবাই জানি এটার মান হচ্ছে 98, কিন্তু এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর কত? এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 1, অর্থাৎ এখানে আমাদের 1 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এই রিয়াকশনের ক্ষেত্রে সালফুরিক অ্যাসিডের যদি আমরা তুল্যাঙ্ক ভারকে দেখতে যাই তাহলে তার মান কিন্তু 98ই আসবে। তাহলে সালফুরিক অ্যাসিডের কখনো 49 আসছে, কখনো বা 98 আসছে। রিয়াকশনের রিয়েজেন্টগুলি কিন্তু সেমই আছে, কিন্তু রিয়াকশনের প্যাটার্নটা আলাদা হওয়ায় তাহলে কিন্তু তুল্যাঙ্ক ভারটাও আমাদের আলাদা হয়ে গেল। তাহলে এইখান থেকেও আমাদের একটা জিনিস বুঝলাম যে তুল্যাঙ্ক ভার বিক্রিয়ার উপরে নির্ভর করে, যে বিক্রিয়াটা চেঞ্জ যদি হয়ে যায় তাহলে একই পদার্থের তুল্যাঙ্ক ভারও কিন্তু পরিবর্তন হতে পারে। এবার আসছি হচ্ছে তুল্যাঙ্ক ভারকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তখন তাকে আমরা বলি গ্রাম তুল্যাঙ্ক। যেমন NaOH এর তুল্যাঙ্ক ভার হচ্ছে 40, একে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে তার গ্রাম তুল্যাঙ্ক বা ইকুইভ্যালেন্ট গ্রাম ইকুইভ্যালেন্ট কত হবে? 40 গ্রাম। সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা তার ক্ষারগ্রাহিতাকে 2 ধরে করি তাহলে তার গ্রাম ইকুইভ্যালেন্টের মান কত আসবে? একটু আগে আমরা দেখলাম 49, তাহলে এটাকে গ্রাম দিয়ে যদি আমরা লিখি 49 গ্রাম। এবার আমরা আসছি যে নাম্বার অফ মোলস আর নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বা শুধু ইকুইভ্যালেন্ট নাম্বার অফ ইকুইভ্যালেন্ট আমরা কিভাবে বের করব। তো নাম্বার অফ মোলস তোমরা আগের ভিডিওতেই দেখেছো কিভাবে বার করতে লাগে। তো নাম্বার অফ মোলস বের করার অনেক পদ্ধতি আছে। এটা আমরা জানি যে ওয়েট, এটাকে যখন আমাদের গ্রামে দেওয়া থাকবে তাকে আমরা মোলার মাস দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা তার নাম্বার অফ মোলস আমরা বের করে আনতে পারি। এখন নাম্বার অফ মোলস আমরা বের করে আনছি ওয়েট আপন মোলার মাস। মোলার মাস তো আমরা বার করতে শিখেছি আগে। তো ওয়েটকে আমরা এখান থেকে দেওয়া থাকবে সেটা দিয়ে যদি মোলার মাসকে আমরা ভাগ করে দিই তাহলে আমরা নাম্বার অফ মোলস আমরা পেয়ে যাব। একই রকম ভাবে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, ইকিউ দিয়ে আমরা শর্টে লিখছি, গ্রাম ইকুইভ্যালেন্ট এটাও তাই। ওয়েট গ্রামে দেওয়া থাকবে ডিভাইডেড বাই তার ইকুইভ্যালেন্ট মাস, তুল্যাঙ্ক ভর আমাদের দেওয়া থাকবে। ইকুইভ্যালেন্ট মাস দিয়ে আমাদের ভাগ করে নিতে হবে, তাহলে আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট বের করে নেব। তুল্যাঙ্ক ভার আমরা বার করতে শিখেছি, তাহলে ওয়েটকে তুল্যাঙ্ক ভার দিয়ে আমরা ভাগ করলেই আমরা গ্রাম ইকুইভ্যালেন্স বের করে নেব। এটা তো স্টুডেন্টরা সহজেই বের করে নিয়ে আসতে পারে, কিন্তু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বার করতে গিয়ে অনেক সময় কনফিউশন হয়। তাহলে আমরা নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টকে আমরা বলতে পারি ওয়েট আপন ইকুইভ্যালেন্ট মাস, আর এইটা নাম্বার অফ মোলসকে আমরা বলতে পারি ওয়েট আপন মোলার মাস বা মাস আপন মোলার মাস, এটা মাস আপন ইকুইভ্যালেন্ট মাস। তো এরকমই আমরা কিছু প্রবলেম সলভ করি, সেখানে আমাদের কি বলছে, ফাইন্ড দ্য নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট ইন 4 গ্রাম NaOH। তাহলে আমরা 4 গ্রাম NaOH এর মধ্যে কত গ্রাম তুল্যাঙ্ক পদার্থ আছে। তো আমরা গ্রাম তুল্যাঙ্ক পদার্থ যদি আমরা বার করতে হয় তাহলে আমরা ফর্মুলা কি জানি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ওয়েট আপন ইকুইভ্যালেন্ট ওয়েট,
এটা আমরা জানি, বা ইকুইভ্যালেন্ট মাস এটা আমরা বলতে পারি। আচ্ছা, ইকুইভ্যালেন্ট ওয়েটকে আমরা যদি বার করি, কার এখানে বার করতে হচ্ছে NaOH এর, তাহলে আমরা জানি কি NaOH এর মলিকুলার ওয়েট বাই তার ভ্যালেন্সি ফ্যাক্টর। তো মলিকুলার ওয়েট কত? মলিকুলার ওয়েট NaOH এর আমরা আগেই আলোচনা করে দেখছি 40। এখানে কটা প্রতিস্থাপনযোগ্য OH আছে? একটাই, সুতরাং আমরা বলতে পারি 40 হচ্ছে তার ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে এখানে ওয়েট কত দেওয়া আছে? 4। ইকুইভ্যালেন্ট ওয়েট কত আছে? 40। তাহলে কাটাকাটি চলে গেল 10, 1/10, তার মানে এখানে মান আসলো হচ্ছে 0.1 গ্রাম ইকুইভ্যালেন্ট এখানে প্রেজেন্ট আছে। তাহলে এই অ্যান্সার হচ্ছে 0.1। 0.1 হচ্ছে এত গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট আছে স্যাম্পলটির মধ্যে। একই রকম ভাবে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট ইন 9.98 গ্রাম অফ সালফুরিক অ্যাসিড। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টকে যদি আমরা বার করি, তাহলে গিভেন মাস বা গিভেন ওয়েটও বলতে পারি, বাই ইকুইভ্যালেন্ট ওয়েট বা ইকুইভ্যালেন্ট মাস দিয়ে আমরা ভাগ করব। তাহলে গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। তাহলে ইকুইভ্যালেন্ট মাস কত? ইকুইভ্যালেন্ট মাস অফ কার বার করব আমরা? সালফুরিক অ্যাসিড H2SO4। কত ইকুইভ্যালেন্ট? তার মলিকুলার ওয়েট কত? বলছে 98। এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কয়টা আছে? 2টো। তাহলে VF এর মান কত হবে এখানে? 2। তাহলে এখানে আসছে হচ্ছে 49 হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট আসলো হচ্ছে আমাদের H2SO4 এর ক্ষেত্রে। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কত দাঁড়ালো? গিভেন মাস হচ্ছে 0.98 বাই ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে 49। তাহলে এখান থেকে নিচে চলে আসলো, দশমিক আমরা উঠিয়ে দিলাম, এখানে কাটাকাটি চলে গেল 2। তাহলে আমরা বলতে পারি 0.02 আমরা বের করে আনতে পারলাম। এত হচ্ছে আমাদের দাঁড়ালো সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে, এটা ই অফ সালফুরিক অ্যাসিড, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট মাস অফ সালফুরিক অ্যাসিড কত গ্রাম তুল্যাঙ্ক এখানে আছে? তো বলছে 0. এত গ্রাম ইকুইভ্যালেন্ট মাস আমাদের 0.02 গ্রাম ইকুইভ্যালেন্ট মাস এই স্যাম্পলটা আছে। এরপরে আমরা আরেকটা ইকুয়েশনে আসছি। তাহলে এখান থেকে আমরা প্রথমেটা দেখলাম 0.1 গ্রাম তুল্যাঙ্ক আছে, দ্বিতীয় ক্ষেত্রে সালফুরিক অ্যাসিডে আসলো 0.02 গ্রাম তুল্যাঙ্ক। এখন একটু অঙ্কটা একটু ঘুরিয়ে দেওয়া হলো, ফাইন্ড আউট দ্য নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট ইন 3 মোলস অফ সালফুরিক অ্যাসিড। 3 মোলস অফ সালফুরিক অ্যাসিডে কত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে? তো আমরা জানি হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু, আমরা বলতে পারি যে গিভেন মাস আপন ইকুইভ্যালেন্ট ওয়েট। এটা আমরা জানি। আবার এটাও আমরা জানি যে ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়ালস টু, ইকুইভ্যালেন্ট ওয়েটকে আমরা কি বলতে পারি? মলিকুলার ওয়েট বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। তাহলে আমরা এখানটায় লিখে দেই গিভেন মাস, ইকুইভ্যালেন্ট ওয়েটের জায়গায় এটা বসিয়ে দিচ্ছি, মলিকুলার ওয়েট বা যেটাকে আমরা মোলার ওয়েট বলছিলাম, আণবিক ওজন, বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। তো আমাদের ভ্যালেন্সি ফ্যাক্টর উপরে চলে গেল। তাহলে গিভেন মাস বাই মোলার মাস
ইন্টু ভিএফ, এটা দাঁড়ালো। তাহলে গিভেন মাস বাই মোলার মাস কত হয় আমরা জানি, নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস ইন্টু ভিএফ। তাহলে এটা কি দাঁড়ালো, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করলাম যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ মোলস ইন্টু ভ্যালেন্সি ফ্যাক্টর। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট এখানে তাহলে কত আসবে, কত মোল দেওয়া আছে সালফুরিক অ্যাসিডের, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বার করতে গেলে সালফুরিক অ্যাসিডের দেওয়া আছে 3 মোল। সালফুরিক অ্যাসিডের ভ্যালেন্সি ফ্যাক্টর কত, তো সালফুরিক অ্যাসিডের কিছু বলে দেওয়া নাই, সুতরাং আমরা ধরে নেব যেটা জেনারেল ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 2। সালফুরিক অ্যাসিড 2টা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, এর ক্ষারক গ্রাহিত 2। তাহলে আমরা বলতে পারি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স হচ্ছে 6। তাহলে 6 গ্রাম ইকুইভ্যালেন্স আমাদের এই কোশ্চেনটার থেকে আমরা পেয়ে গেলাম। তো এবার আমাদের আসছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স, এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স ইকুয়ালস টু ইম্পর্টেন্ট নাম্বার অফ মোলস ইন্টু ভ্যালেন্সি ফ্যাক্টর, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে ল অফ কেমিক্যাল ইকুইভ্যালেন্স সম্পর্কে আমরা এখন জানবো। ল অফ কেমিক্যাল ইকুইভ্যালেন্স কি বলছে, যে রাসায়নিক বিক্রিয়ার সময় বিক্রিয়ক পদার্থগুলি সমগ্রাম তুল্যাঙ্কে যুক্ত হয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে। দেখো, রাসায়নিক বিক্রিয়া যুক্ত হওয়ার সময় আমাদের মোলাইর অনুপাত আলাদা হতে পারে, আয়তন অনুপাত বিক্রিয়ক পদার্থের ভিন্ন ভিন্ন থাকতে পারে, আমরা দেখতে পারি যে তাদের ওজনের অনুপাত আলাদা আলাদা হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে তারা সর্বদাই সমগ্রাম তুল্যাঙ্কে মিলিত হবে, বিক্রিয়ক পদার্থগুলি মিলিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে। যেমন আমরা দেখছি যে ফসফরিক অ্যাসিড H3PO4 প্লাস NaOH এর সঙ্গে বিক্রিয়া করে Na3PO4 প্লাস H2O উৎপন্ন করছে। তো এখানে ব্যালেন্স করার জন্য এখানে আমরা 3 দিলাম, এখানেও আমরা 3 দিলাম। তাহলে এটা ফসফরিক অ্যাসিড এবং NaOH এর একটা ব্যালেন্সড ইকুয়েশন, H3PO4 প্লাস 3NaOH ইকুয়ালস টু Na3PO4 প্লাস 3H2। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফসফরিক অ্যাসিডের 1 মোল NaOH এর 3 মোলের সঙ্গে বিক্রিয়া করছে। কিন্তু যদি আমরা এটা তুল্যাঙ্ক ভারের দিকে তাকাই, গ্রাম তুল্যাঙ্কের দিকে তাকাই, তাহলে আমরা মোলের সঙ্গে গ্রাম তুল্যাঙ্ক কি হিসাব, যে নাম্বার অফ মোলের সঙ্গে ভিএফ গুণ করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, নাম্বার অফ মোলস হচ্ছে 1, ভ্যালেন্সি ফ্যাক্টর, এখানে ফসফরিক অ্যাসিডের ভ্যালেন্সি ফ্যাক্টর আমরা আগেই শিখে আসছি, এটা হচ্ছে 3টা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে 3। তাহলে এখানে 3 গ্রাম ইকুইভ্যালেন্ট এখানে যুক্ত হয়েছে। তো NaOH এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে 3 মোল অংশগ্রহণ করছে, 3। এখানে কত ভ্যালেন্সি ফ্যাক্টর, NaOH এর ভিএফ কত, NaOH এর ভিএফ হচ্ছে 1, এখানে ভিএফ কত, এখানে ভিএফ হচ্ছে 3। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি 3 গ্রাম ইকুইভ্যালেন্ট যুক্ত হয়েছে। তাহলে এখানে সর্বদাই সমগ্রাম ইকুইভ্যালেন্টে তারা যুক্ত হয়েই বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে, এটা প্রমাণিত হলো। এরও 3 গ্রাম ইকুইভ্যালেন্ট যুক্ত হবে, এরও 3 গ্রাম। কিন্তু যদি মোলের রেসপেক্টে ভাবতাম, তাহলে আমরা বলতে পারতাম এর 1 মোল এর 3 মোলের সঙ্গে বিক্রিয়া করেছে, বা এর 1 আয়তন এর 3 আয়তনের সঙ্গে বিক্রিয়া করেছে। কিন্তু আমরা এখানে বলছি এর 3 গ্রাম তুল্যাঙ্ক যখন বিক্রিয়া করবে, NaOH এর 3 গ্রাম তুল্যাঙ্কের সঙ্গে বিক্রিয়া করবে। 1 গ্রাম তুল্যাঙ্ক যদি একটা A থাকে, এরকম যদি একটা বিক্রিয়া হয়, A এর সঙ্গে B বিক্রিয়া করে কিছু একটা যৌগ প্রোডাক্টস তৈরি করছে, জানি না কি প্রোডাক্টস তৈরি হবে, তাহলে মনে রাখতে হবে A এর 1 গ্রাম তুল্যাঙ্ক B এর 1 গ্রাম তুল্যাঙ্কের সঙ্গে বিক্রিয়া করবে। যদি এর 2 গ্রাম তুল্যাঙ্ক যুক্ত হয়, তো B এরও 2 গ্রাম তুল্যাঙ্ক যুক্ত হবে। কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে A এর মোল সংখ্যা B এর মোল সংখ্যা কিন্তু ভিন্ন হতেই পারে। তো একই রকম ভাবে এই ইকুয়েশনটার দিকে যদি আমি তাকাই, যে 2NaOH প্লাস H2SO4 ইকুয়ালস টু Na2SO4 প্লাস 2H2O, এটার দিকে যদি আমি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে 2 মোল NaOH 1 মোল সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় Na2SO4 এবং 2 মোল H2O তৈরি করছে। তাহলে 2 মোল NaOH 1 মোল H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করছে। কিন্তু এখানে NaOH এর ভিএফ কত, NaOH এর ভিএফ হচ্ছে এখানে 1, ঠিক আছে। এখানে সালফুরিক অ্যাসিডের ভিএফ কত, সালফুরিক অ্যাসিডের ভিএফ আমরা জানি হচ্ছে 2। তাহলে এখানে গ্রাম ইকুইভ্যালেন্টের সংখ্যা যদি আমরা বার করি, এটা কত, তো বলছে NaOH এর মোল সংখ্যা হচ্ছে 2,
এর ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 1, তার মানে এখানে আছে 2 গ্রাম তুল্যাঙ্ক। এখানে আমরা দেখি এখানে NaOH H2SO4 এর ক্ষেত্রে 1 মোল আছে, কিন্তু এর ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 2, সুতরাং আমরা বলতে পারি এখানে 2 গ্রাম তুল্যাঙ্ক ওজনই যুক্ত আছে। এটা আমাদেরকে বুঝতে হবে যে এর যদি 2 গ্রাম তুল্যাঙ্ক NaOH যুক্ত থাকে, তাহলে সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রেও আমাদের কিন্তু 2 গ্রাম তুল্যাঙ্কই যুক্ত হবে। এখানে কিন্তু 1 গ্রাম তুল্যাঙ্ক এর 2 গ্রাম তুল্যাঙ্কের সঙ্গে যুক্ত হবে না, অর্থাৎ সমমোলার না হলেও, সমমোল যুক্ত না হলেও সম ইকুইভ্যালেন্ট ওয়েটে তারা কিন্তু যুক্ত হবে, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটে তারা যুক্ত হয়ে তারা কিন্তু যৌগিক পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থ তৈরি করতে পারবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা বুঝলাম যে সম গ্রাম তুল্যাঙ্কে পরস্পর বিক্রিয়ক পদার্থগুলি রাসায়নিকভাবে যুক্ত হবে, যুক্ত হয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে। এটাই মূলত ছিল হচ্ছে আজকের আলোচ্য বিষয়, এবং সেটাকে আমরা তুল্যাঙ্ক ভরের কনসেপ্ট বলছি। এখন এটাকে বাড়িতে ভালো করে পড়ো, আমরা নেক্সট দিন অন্য বিষয়ে আলোচনা করব। আজকের মতন এইটুকুই থাকবে। থ্যাংক ইউ।